দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু। আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। কোরবানি ঈদ সামনে রেখে মে মাসে বৈধভাবে আসা প্রবাসী আয় ছাড়িয়েছে $200 কোটি। রেমিটেন্স আরও বাড়াতে হুন্ডি বন্ধের পরামর্শ অর্থনীতিবিদদের। আওয়ামী লীগ 15 বছরে গণতন্ত্র ও দেশের অর্থনীতি ধ্বংস করেছে বললেন মির্জা ফখরুল। সরকারকে পরাজিত করতে সবাইকে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান। ঈদ উল আজহা উপলক্ষে অনলাইনে আজ বিক্রি হচ্ছে 13 জুনের আগাম টিকিট। সার্বিকভাবে ঝামেলাহীন কার্যক্রম চলছে জানালেন কমলাপুর স্টেশন ম্যানেজার। ভারী বৃষ্টিতে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি। জলমগ্ন হয়ে পড়েছে নতুন নতুন এলাকা, পানি উঠেছে ওসমানী মেডিকেলে। চরম ভোগান্তিতে নগরবাসী। এবং রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না, আদেশ আপিল বিভাগের। ঈদ যতই ঘনিয়ে আসছে পশু মোটাতাজা করতে ব্যস্ততা বাড়ছে খামারিদের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। কোরবানি ঈদ ও ডলারের বৃদ্ধিতে মে মাসে প্রবাস আয়ের পরিমাণ গত বছরের তুলনায় 38% বেড়েছে। বৈধভাবে আসা প্রবাসী আয় $200 কোটি ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রবাস আয় সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিষয়টি ইতিবাচক মন্তব্য করে অর্থনীতিবিদরা বলছেন, হুন্ডির মাধ্যমে লেনদেন কম হলে দেশের রেমিটেন্স আরও বাড়বে। আবু সাইদ অপুর রিপোর্ট। সদ্য বিদেয়ী মে মাসে $225 কোটি রেমিটেন্স এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার 117 টাকা ধরে, যার পরিমাণ 26,325 কোটি টাকা। আর এর আগের মাসে এপ্রিলে রেমিটেন্স এসেছিল $204 কোটি। সেই হিসেবে এক মাসের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে 10.29%। আর গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল $169। সেই হিসেবে এক বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে 33.13%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, গত মাসে ডলারের দাম 1 লাফে 60 টাকা থেকে বাড়িয়ে 117 টাকা নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক। তবে রেমিটেন্সে ডলারের সর্বোচ্চ 118 থেকে 119 টাকা দরে কিনেছে অনেক ব্যাংক। এর সঙ্গে সরকারি প্রণোদনা রয়েছে আরও 2.5%। সব মিলিয়ে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রতি ডলারে 120 টাকা বেশি পাচ্ছেন। ফলে রেমিটেন্স আসার প্রবাহ অনেকাংশেই বাড়বে বলে আশা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অর্থনীতিবিদ। যারা বিদেশ থেকে টাকা পাঠাবে তারা তখন দেখবে হচ্ছে আসলে আমার ভবিষ্যতে কি টাকার মান ঠিক জায়গায় থাকবে কিনা, বা ভবিষ্যতে কি আমার ডলারের দাম বাড়বে কিনা। সো এটা চিন্তা করে অনেক সময় ইলেকশন ইয়ারে একটা ফরকাস্টিং করার কারণে ইলেকশন ইয়ারে মোটামুটি রেমিটেন্স একটু কম থাকলে এখন মোটামুটি সেটা আগের লেভেলে যাচ্ছে, প্রি কোভিডের লেভেলের খুব কাছাকাছি যাচ্ছে, যেটা আমরা বুঝতে পারি যে এখন একটু আশানুরূপ সেটা গ্রোথটা ভবিষ্যতে হবে। পাশাপাশি ডলারের মূল্যবৃদ্ধি প্রবাসীদের যেমন উৎসাহিত করবে, সেই সঙ্গে সরকারকেও নিতে হবে কঠোর পদক্ষেপ। যে হুন্ডিটা কিভাবে কমানো যায়, গভর্নেন্স কিভাবে, টাকা পাচারটা কিভাবে রোধ করা যায়, এটা করতে পারলে অটোমেটিক্যালি আপনি দেখবেন যে আমাদের রেমিটেন্সটা ফর্মাল চ্যানেলে অটোমেটিক্যালি বাড়তে থাকবে। এবং এটা ভবিষ্যতে যদি আমার অর্থনীতি যদি এখন যে অবস্থায় আছে কিছু স্টেবল, সেটা তখন আমাদের কন্টিনিউ হতে থাকবে। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। আওয়ামী লীগ গত 15 বছরে গণতন্ত্র ও দেশের অর্থনীতি ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহিলা দলের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। গেল 3টি জাতীয় নির্বাচন প্রহসনের হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক আইজিপির ইস্যুতে সেনাবাহিনী ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। দেশের সম্মান রক্ষায় সরকার বিরোধী আন্দোলনে শরিক হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। এখন সেনাবাহিনীর অবস্থা কি? একটা ইনস্টিটিউশন হিসেবে তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনা প্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? কোথায় থাকে? কার সম্মান কোথায় থাকে? আজকে এরা দেশটাকে ধ্বংস করে ফেলেছে। বিএনপি স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি বলেন, ঐতিহাসিকভাবে বিএনপির সঙ্গে স্বাধীনতা বিরোধী এই অপশক্তির গভীর আতাত ও সম্পর্ক রয়েছে, যে কারণে মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা তাদের প্রতি এক ধরনের দায়বদ্ধতা অনুভব করে এবং সর্বদা পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি পরিচালিত হয় মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের ভিত্তিতে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বিরোধী কোনো রাজনৈতিক অপশক্তিকে আওয়ামী লীগ কখনো স্বীকৃতি দেয়নি, ভবিষ্যতেও দেবে না। ঈদুল আজহা উপলক্ষে দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। তবে কোনো টিকিট কাউন্টারে নয়, শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে দেয়া হচ্ছে 13 জুনের টিকিট। বেলা 11:30 পর্যন্ত বিক্রি হয় 14,300 টিকিট। এ সময় রেলওয়ের ওয়েবসাইটে হিট পড়ে প্রায় 1,90,00,000। আগামী 6 জুন শেষ দিনের মতো 16 জুনের অগ্রিম টিকিট দেয়া হবে। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, সার্ভারের সক্ষমতার চাইতে বেশি মানুষ টিকিট কাটার চেষ্টা করায় কিছুটা বিড়ম্বনা হলেও সার্বিকভাবে ঝামেলাহীন রয়েছে। সকাল থেকে আপনার সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলে যে সকল আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হয়েছে, সেই পরিসংখ্যান হচ্ছে যে আমাদের কাছে 11টা পর্যন্ত যে প্রাপ্ত তথ্য অনুযায়ী আপনার 14,300 টিকিট বিক্রি হয়েছে। সার্ভারে আপনার হিট পড়েছে 1,90,00,000। তো আর 2টা থেকে পূর্বাঞ্চলে আন্তনগর ট্রেনের টিকিট দেওয়া হবে। এই হচ্ছে আজকের পরিসংখ্যান। পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদিতে পৌঁছেছেন 56,559 জন হজ যাত্রী। মোট 146টি ফ্লাইটে হজ যাত্রীগণ সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3,747 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রী 52,812 জন। সরকারি বেসরকারি মিলিয়ে শতভাগ ভিসা ইস্যু হয়েছে। হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এ পর্যন্ত মোট 145টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 74টি, সৌদি এয়ারলাইন্সের 46টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স 25টি ফ্লাইট পরিচালনা করছে। হজের শেষ ফ্লাইট যাবে 12 জুন। ভারী বৃষ্টি হওয়ায় সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে নতুন নতুন এলাকা। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাত থেকে ভোর পর্যন্ত সিলেটে 226 মিলিমিটার বৃষ্টি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে মীরাবাজার, মির্জা জাঙ্গাল, নাইয়রপুল সহ বিভিন্ন এলাকা। পানি উঠেছে সিলেট ওসমানী মেডিকেলেও। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। এখনও পানি নামেনি নগরীর সুবাহানি ঘাট, উপশহর, যতরপুর, জামতলা সহ বিভিন্ন এলাকা থেকে। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেটে বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। উপমা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল মধ্যরাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, সেই বৃষ্টিতে কিন্তু সিলেটের নতুন করে অনেক এলাকা প্লাবিত হয়েছে। আমরা অবস্থান করছি সিলেটের মীরাবাজার এলাকাতে। এখানে যে আশ্রয়কেন্দ্র রয়েছে, এই আশ্রয়কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে এসে পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোখলিসুর রহমান কামরান এবং প্রধান নির্বাহী। আমরা একটু মেয়র সাহেবের সাথে কথা বলতে চাই। আজকে নতুন করে আরও অনেক এলাকা প্লাবিত হয়েছে। আপনারা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে? আপনারা জানেন, আমরা এই আজকে যেটা হইল, এটা আমাদের সিটি কর্পোরেশনের জন্য সেকেন্ড ধাক্কা। প্রথম ধাক্কাটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার সহযোগিতায় মোটামুটি আমরা একটা কাভারেজ করে ফেলেছিলাম। কালকে রাত্রে থেকে আপনারা জানেন অনেক বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত হওয়ার কারণে আমাদের প্রায় 25টি ওয়ার্ড প্লাবিত হয়ে গেছে। এখন আস্তে আস্তে পানি নামছে। আমরা সকালেই, আমি আসার আগেই সিও মহোদয় আমাকে ফোন করে একটা মিটিংয়ের ব্যবস্থা করেছি। আমরা জরুরি ভিত্তিতে শুকনা খাবারের ব্যবস্থা করেছি। প্রত্যেক ওয়ার্ডে শুকনা খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আবার আমাদের সিটি কর্পোরেশনে রান্না করা খাবারের ব্যবস্থা শুরু করে দিয়েছি। রাত্রে থেকে আমাদের জয়টা আশ্রয় কেন্দ্র আছে, সব আশ্রয় কেন্দ্রে আমরা রান্না করা খাবার পাঠিয়ে দিব। আপনারা জানেন, আমাদের সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র দেশের বাইরে থাকার কারণে, ইংল্যান্ড থাকার কারণে
উনি সর্বাক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রাখছেন এবং সারা রাত আমার মনে হয় উনি ঘুমান নেই, আমাদেরকে ফোনে যোগাযোগ করেছেন, সকাল থেকে যোগাযোগ করেছেন, এখন আবার ফোন করে বলেছেন যে যত জায়গায় আশ্রয় কেন্দ্র আছে আমরা আশ্রয় কেন্দ্রগুলো ভিজিট করব, সব আশ্রয়গুলো দেখছি আমরা। আমাদের মোটামুটি প্রস্তুতি আছে, এখন বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে হেফাজত করেন, এই দুর্দশাটাকে হেফাজত করবেন, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আমাদের ভুলভ্রান্তির লাগে যদি আল্লাহ আমাদের উপরে বেজার হয়ে থাকেন, আমাদেরকে মাফ করে এই সিলেটের জনসাধারণ, সিলেটের নাগরিকদেরকে যাতে করে মানুষজন কষ্ট থেকে রেহাই পায়, এই ব্যবস্থাটুকু যেন আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেন। আমাদের সাথে আছেন প্রধান নির্বাহী, আমরা ওনার কাছ থেকে একটু বিষয় জানতে চাই যে এলাকা সিলেটবাসীর দাবি হচ্ছে যে জলাবদ্ধতাটা হঠাৎ করে হয়ে যাচ্ছে, যে ড্রেন পরিষ্কার হচ্ছে না বা বিভিন্ন কারণে জলাবদ্ধতা হচ্ছে, আসলে এটার কারণটা কি? আসলে আপনারা এবার যেটা হয়েছে এটা আসলে জলাবদ্ধতাটা ইয়ের কারণে নয়। আপনারা জানেন যে এই পাহাড়ি ঢল এবং এই কানাইঘাট, জৈন্তাপুর এবং গোয়েনঘাটের যে পানিটা এসে সুরমা নদী ওভারফ্লো হয়েছে এবং এটা ব্যাকফ্লো হয়ে কিন্তু এটা আমাদের শহরে ঢুকেছে। এটা কিন্তু আমাদের শহরের পানি না। আর এখন যে অবস্থা হয়েছে যে আজকে গতকালকে রাতে থেকে প্রায় 214 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে প্রচুর পানি হয়ে যাওয়াতে এখন সুরমা নদীতে আসলে পানি যাওয়ার আর কোনো জায়গা নেই, যার কারণে আমাদের পানিটা নামতে পারছে না। আর আমরা আমাদের মাননীয় মেয়র মহোদয় দায়িত্ব গ্রহণ করার পর থেকে এবং 24 ঘন্টা আমাদের আমাদের ওয়ার্ড কাউন্সিলর এবং আমাদের যত ক্লিনিং এর লোক আছে তাদের মাধ্যমে কিন্তু আমরা ছড়া খালগুলো পরিষ্কার রেখেছি যেন এই জলাবদ্ধতাটা না হয়, এবং সেটা আমরা মোটামুটি সাকসেসফুল ছিলাম। কিন্তু গতকালকের যে বৃষ্টিটা ছিল, এই বৃষ্টিটা এত বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে আসলে সুরমা নদীতে এখন আর পানি যাওয়ার কোনো জায়গা নাই, যার কারণেই আমরা এই পানিটা সরতে একটু সময় নিচ্ছে। বাট আমরা আশা করি যদি বৃষ্টি না হয় তাহলে ইনশাল্লাহ এটা কমে যাবে। আসলে উপমা, আমরা কথা বলছিলাম মাননীয় মেয়র এবং নির্বাহী কর্মকর্তার সাথে, ওনারা যে বিষয়টি বলেছেন যে ওনারা কিন্তু বন্যার যে পরিস্থিতি রয়েছে সেটি মোকাবেলায় কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করেছেন এবং তারা প্রস্তুত রয়েছেন। আসলে এই ছিল সিলেট থেকে বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। উপমা। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে বৃষ্টি ও বন্যার পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মিলার কাতি দাস। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানোর সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে আসন্ন ঈদে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না। প্রধান বিচারপতি ওবেদুল হাসানের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও অ্যাডভোকেট এস.এম. শামীম হোসাইন। পরে আইনজীবীরা জানান, আফতাবনগর পরিকল্পিত আবাসিক নগরী এই বিবেচনায় আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন। ঈদ উল আজহা যতই ঘনিয়ে আসছে, খামারিদের ব্যস্ততা ততই বেড়ে যাচ্ছে। প্রাকৃতিক খাবার খাইয়ে পশু মোটাতাজা করতে দিনরাত কর্মযজ্ঞ চলছে গাজীপুরের প্রতিটি খামারে। কোরবানির হাট বাজারে ভারতীয় গরু যাতে প্রবেশ করতে না পারে সেদিকে নজরদারি বাড়ানোর দাবি খামারিদের। প্রতিনিধি এস.এম. গোলাম আজাদের রিপোর্ট জানাচ্ছেন এস.এম. হামিম। জিরাইতলী গ্রামে তরুণ উদ্যোক্তা রাশেদ গড়ে তুলেছেন খামার, যেখানে ছোট বড় মিলে 30টি সার বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে। পশুগুলোকে কোনো ক্ষতিকর ওষুধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে লালন পালন করা হচ্ছে। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গরু মোটা তাজাকরণের প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান এই উদ্যোক্তা। এইসব খাইলে গরুর একটু স্বাস্থ্য ভালো থাকে, গরুর শরীর গ্লিজ দেয়, কালার ভালো আসে। আমরা এমনি বাহিরের কোনো ভেজাল খাবার খাওয়াই না। আর ইন্ডিয়া থেকে যদি গরু ঢুকে যায় তাহলে আমরা যারা ক্ষুদ্র খামারি আছি তাহলে পস্তায় বসা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। প্রাকৃতিকভাবে লালন পালন করা গরু কিনতে ফার্মে ভিড় করছেন ক্রেতারা। এখানে গরু নিতে আইছি, এলাকার গরু, ঘরোয়া পরিবেশে গরু খাওয়া দাওয়া সবকিছু করা হয়, তো এই জন্য গরু সুন্দর মাশাআল্লাহ। এবছর গাজীপুরে 1,87,289টি কুরবানিযোগ্য পশুর বিপরীতে প্রস্তুত হয়েছে 1,11,602টি পশু বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। চাহিদা আছে 1,85,000 এর মতো, আমাদের ঘাটতি আছে 75,000-এর মতো। যেহেতু এটা সিটি কর্পোরেশন এলাকা, ইন্ডাস্ট্রিয়াল এলাকা, যার জন্য এখানে চাহিদা বেশি। অন্যান্য জেলা থেকে এই চাহিদাটা মেকআপ হয়ে যাবে। গরু মোটাতাজাকরণে খামারিরা যাতে ক্ষতিকর কোনো ওষুধ প্রয়োগ করতে না পারে সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানান তিনি। এস.এম. হামিম, মাই টিভি। ফরিদপুরের নগরকান্দার এক ভিক্ষুককে সরকারি ঘর পাইয়ে দেবার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। ভিক্ষাবৃত্তি করে জমানো অর্থ ফেরত না পেয়ে খোলা আকাশের নিচে খেয়ে না খেয়ে জীবন পার করছেন সেই অসহায় বৃদ্ধা। প্রশাসন বলছে অভিযোগ প্রমাণিত হলে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা। প্রতিনিধি শফিকুল ইসলাম, জনি রিপোর্ট।
পল্লীকবি জসিমউদ্দিনের বিখ্যাত আসমানি কবিতার লাইনগুলো যেন ফুটে উঠেছে ফরিদপুরের নগরকান্দার ৮২ বছর বয়সী ভিক্ষুক কুটি খাতুনের জীবনে। মাথা গোজার একটি ঘর না থাকায় প্রতিবেশীর ঝুপড়ি ঘরে থেকে জীবিকার তাগিদে করেন ভিক্ষাবৃত্তি। অনাহারে অর্ধাহারে কাটছে জীবন। এমনকি অর্থাভাবে স্বামীহারা এই বৃদ্ধা আজও নাম লেখাতে পারেননি সরকারি কোনো ভাতার তালিকায়। কত দৌড় দৌড়েছি, আমার কান্না করে তার হলো না। উপজেলার বড়শ্রীবদ্দি গ্রামের স্বামী মৃত ইউসুফ মাতুব্বরের রেখে যাওয়া এক টুকরো ভিটের উপর সরকারি ঘর পাবার আশায় বছর ২ আগে ভিক্ষাবৃত্তির জমানো ১৫,০০০ টাকা দিয়েছিলেন স্থানীয় চেয়ারম্যানের হাতে। তবে ২ বছর কেটে গেলেও মেলেনি সেই কাঙ্ক্ষিত ঘর, এমনকি ফেরতও পাননি সেই কষ্টার্জিত অর্থ। এখন দুহাত তুলে বিচার দিচ্ছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুই যে হালে রাখছে ভালো আছি, আমার নাকি যারা দয়া হবে না তাকে তুই ভালো রাখিস। ঘর দেবার কথা বলে ভিক্ষুকের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি জানেন স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রতিবেশীরাও। চেয়ারম্যানের এমন কাণ্ডে ক্ষুব্ধ তারাও। আমি মেম্বার হইলাম তখন উনি আমার কাছে বলছিল যে তোমার চেয়ারম্যান আমার কাছে ১৫,০০০ টাকা নিছে। ঘর ভাঙার জন্য ঘর পাওয়ার আশা করছিল। ১৫,০০০ টাকা ধরে ওই চেয়ারম্যান নিয়ে গেছে। ওই চেয়ারম্যান এখন আমাকে ঘরও দেয় না, টাকাও দেয় না। অভিযোগের বিষয়ে চেয়ারম্যানের কাছে জানতে চাইলে বৃদ্ধার কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি। এদিকে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগটি আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 10টা টাকা কারো কাছে অবৈধভাবে বা কোনোভাবে কোনো টাকা পয়সার লেনদেন আমি করি নাই। এই ঘর দরজা আমি পাই নাই, আমি কোনো ঘর দেইও নাই কারো। আর যদি এই অভিযোগের বিষয়ে আমরা কোনো সত্যতা পেয়ে থাকি এবং যদি অভিযোগটি যদি প্রমাণিত হয় তাহলে আমরা বিধিগত ব্যবস্থা নেব। অসহায় এই বৃদ্ধা কুটি খাতুনের টাকা আত্মসাৎকারী চেয়ারম্যানের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস না পেলেও সমালোচনার ঝড় বইছে পুরো উপজেলা জুড়ে। এমনকি এই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে এলাকাবাসী। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের আপগ্রেডেশন সহ কয়েকটি দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি রেজিস্ট্রার এর রুমে তালা ঝুলিয়ে আন্দোলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর AQM মাহবুব, প্রভিসি প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুল আলম, রেজিস্ট্রার মোহাম্মদ দলিলুর রহমানের রুমে তালা ঝুলিয়ে অবস্থান করেন শিক্ষক কর্মকর্তারা। তারা জানান তাদের এই দাবি বাস্তবায়ন না করা হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনে যাবেন তারা। আমরা রেজিস্ট্রার মহোদয়ের বিরুদ্ধে আমরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করছি। তারই কপি আমরা ইতিমধ্যে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের কাছে প্রদান করেছি। আমরা এখন থেকে আমাদের দাবি শুরু হলো। আমরা সেই সাথে আমরা আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়ের সাথে আমরা একত্রতা ঘোষণা করছি। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত রিকশা ও সিএনজি। এতে প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। মহাসড়কের যেসব অংশে রিকশা ও সিএনজির জন্য আলাদা লেন করা হয়েছে তা চলে গেছে অবৈধ দখলদারদের কবলে। ফলে মারাত্মক ভোগান্তি পোহাচ্ছেন গাজীপুরের কোনাবাড়ি এলাকার সাধারণ মানুষ। প্রতিনিধি AKM শিশিরের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের 23 জেলায় বাস চলাচল করে। এমন ব্যস্ততম মহাসড়ক দিয়ে বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে চলে ব্যাটারি চালিত অটোরিকশা। যদিও সরকারের সিদ্ধান্ত রয়েছে মহাসড়ক ও সিটি কর্পোরেশন এলাকায় অবৈধ ব্যাটারি চালিত রিকশা চালানো যাবে না, কিন্তু এই সিদ্ধান্ত অমান্য করে মহাসড়কে বড় যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলছে কয়েক হাজার ব্যাটারি চালিত অটোরিকশা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বিড়ম্বনায় পড়ছেন যাত্রীরা। কত সমস্যা, পাবলিকের সমস্যা, পাবলিক উঠতে পারে না অটোর জন্য। অন্য গাড়িগুলোতে অনেক প্রবলেম হয়, এটার জন্য আমাদের যাতায়াতে অনেক সমস্যা হয়। অভিজ্ঞতা একদম মনে করেন যে হান্দে ঢুকাই যায়, সামনে যে বেলে ওরা উল্টা পাল্টা ঢুকাই দেয়, এর কারণে যানজট সৃষ্টি হয় এবং কি এক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। পথচারীদের ব্যবহারের জন্য করা হয়েছে ফুটপাত, তবে এসব স্থানে দোকান বসিয়ে দিব্য ব্যবসা করে যাচ্ছে এক শ্রেণীর মানুষ। প্রয়োজনীয় জায়গায় ম্যানেজ করে এসব অবৈধ যানবাহন চলছে বলে জানান দখলদাররা। জি, এটা তো আছে হালকা পাতলা, যে হাই রোডে ওঠা নিষেধ। তারপর আমাদের এখানে গ্যারেজ বিধায় আমরা এখান থেকে বাইরে করে গাড়িটা নিয়ে যেতে হয়। সবসময় তো আমরা চালাই না, মানে টিপ পাইছি নিয়ে আসছি, এখন আমরা আবার চলে যাব। কাগজপাতি দিচ্ছে, সব দিচ্ছে, আমরা চলি, টাকা নিতে সাথে এমনি চালাইতেছি। এই নতিয়া প্রথম ধরছে, ঠিক আছে,
1600 টাকা দিছিলাম। অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা ও মাইকিং করা হচ্ছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটনের উপকমিশনার। এই পর্যন্ত আমরা 12,000 গাড়ি ডাম্পিং করেছি অটোরিকশা, ফলে একটা ডিটারেন্ট হিসেবে কাজ করছে, ফলে এই ধরনের রাস্তায় ওঠার প্রবণতা অনেক কমেছে এবং ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত থাকলে এটা একেবারে জিরোতে নেমে আসবে বলে আমার বিশ্বাস। মহাসড়কে ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত করা, ব্যাটারি চালিত রিকশা ও সিএনজি চলাচলের জন্য সার্ভিস লেন পুনরুদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কোরবানির ঈদ সামনে রেখে মে মাসে বৈধভাবে আসা প্রবাসী আয় ছাড়িয়েছে 200 কোটি মার্কিন ডলার। রেমিটেন্স আরও বাড়বে, ঘুমটি বছরের পরামর্শ অর্থনীতিবিদদের। আওয়ামী লীগ 15 বছরে গণতন্ত্র ও দেশের অর্থনীতি ধ্বংস করেছে বললেন মির্জা ফখরুল। সরকারকে পরাজিত করতে সবাইকে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান। ঈদুল আজহা উপলক্ষে অনলাইনে আজ বিক্রি হচ্ছে 13 জনের আগাম টিকিট। সার্বিকভাবে ঝামেলাহীন কার্যক্রম চলছে, জানালেন কমলাপুর স্টেশন ম্যানেজার। ভারী বৃষ্টিতে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি, জলমগ্ন হয়ে পড়েছে নতুন নতুন এলাকা। পানি উঠেছে ওসমানী মেডিকেলে, চরম ভোগান্তিতে নগরবাসী। এবং রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না, আদেশ আপিল বিভাগের। ঈদ যতই ঘনিয়ে আসছে পশু মোটা তাজা করতে ব্যস্ততা বাড়ছে খামারিদের। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন /মাই টিভি নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন /মাই টিভি বাংলা, ফেসবুক/মাই টিভি বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুন্ডু। আল্লাহ হাফেজ।